প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরিবারকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি আজকে আবার অনলাইন ক্লাসে চলে আসছি। আসলে আমরা অনেক শিক্ষকরাই এবং অনেক ছাত্রছাত্রীরাই ভেবেছিলাম যে কলেজ হয়তো খুলে যাবে, আবার শিক্ষা কার্যক্রম শুরু হবে, কিন্তু দিন দিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন। তো স্বাভাবিকভাবে এই অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো আমাদের নিতে হচ্ছে এবং আমাদের কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় আমাদের ক্লাসগুলো সব সময় মনিটরিং করছেন এবং আমাদেরকে উনি ওনার উৎসাহ দিয়ে যাচ্ছেন আমাদেরকে এবং ওনার উৎসাহে আমরা ভালোভাবেই ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা সবগুলো ক্লাস দেখবে। আমি জানি অনেকেরই হয়তো স্মার্টফোন নেই, কিন্তু যাদের আছে তারা ইচ্ছে করলে, যাদের নাই তাদেরকে নিয়ে একসাথে দেখতে পারো। সপ্তাহে একটা দিন বাছাই করলে ওই দিন সবার ক্লাসগুলো একটু দেখে নিন, তাহলে তোমারও উপকার হলো, সাথে যার নাই স্মার্টফোন তারও উপকার হলো। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চারণ রীতি। উচ্চারণ রীতি পড়ানোর আগে, শুরু করানোর আগে আমি দুই একটা কথা বলে নিই। বাংলা ভাষাটা একেবারেই জীবন্ত একটা ভাষা। এই ভাষাটা কোনো মৃত ভাষা নয় এবং এই ভাষা এবং ভাষা যখন জীবন্ত হয় এটা একটা গতি থাকে এবং এই গতিতেই এর সমৃদ্ধি। এখন গতিটা কীরকম থাকে? গতি থাকে, মানুষ যখন কথা বলে দিন যায় তার উচ্চারণের পরিবর্তন হয়, বিভিন্ন ব্যাকরণগত পরিবর্তন হয়, এইভাবেই তার গতি, এবং বিভিন্ন শব্দও সে গ্রহণ করে তার শব্দ ভাণ্ডারে করে করে ভাষাকে সমৃদ্ধ করে। এবং বাংলা ভাষাকে আমরা কোনো নিয়মে আবদ্ধ করতে পারবো না, কারণ একটা ভাষার গতিটা ঠিক করে তার ব্যাপক জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী যেদিকে যাবে ভাষাটাও ঠিক সেদিকেই যাবে। তো আমাদের এই উচ্চারণ রীতিটা পড়ানোর সময় আমরা দেখব আমরা কথা বলছি একভাবে কিন্তু উচ্চারণটা করছি আরেকভাবে। এই ব্যাপারটা লক্ষ্য করেন অনেক দিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি হঠাৎ করে একদিন লক্ষ্য করলেন যে পৃথিবীর অনেক ভাষার মতোই বাংলা ভাষাটারও উচ্চারণ এবং বানান এক নয়। দেখো ইংরেজিতে, আমরা ইংরেজি ভাষাটা সবাই জানি, এই কারণে ইংরেজির সাহায্যটাই আমি নিয়েছি। নো, এই নো যে শব্দটা লেখা আছে KNOW, বাট আমরা উচ্চারণ করছি শুধু নো, কেটার কিন্তু উচ্চারণ করছি না। সাইকোলজিতেও সেম, আমরা পি এর উচ্চারণ করছি না। এই যে ব্যাপারটা, এটা বাংলা ভাষাতেও আছে। বাংলায় যেমন ধরো আছে, আমি লিখলাম বলি, আমরা কথা বলি, কিন্তু এটার উচ্চারণটা কিন্তু বলি নয়, বলি। পাগল লিখছি এইভাবে কিন্তু উচ্চারণ করছি এইভাবে। এই যে উচ্চারণের পার্থক্যটুকু, এটা সর্বপ্রথম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে, এর আগেও অনেকের চোখে পড়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলেন যেন উচ্চারণটা মানুষরা ঠিক করে করতে পারে। এবং এর ধারাবাহিকতায় অনেকেই ওই সময়কার সময়ে ইংরেজদের সাহায্যের জন্য উনি অনেকেই উচ্চারণ, মানে ডিকশনারির মধ্যে, অভিধানের মধ্যে উচ্চারণটাও লিখে দিতেন। সেটা খুব সীমিত পরিসরে ছিল, কিন্তু আমাদের এখানে এসে যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল তখন 1989 সালে নরেন বিশ্বাস আমাদের জন্য একটা উচ্চারণ অভিধান লিখেন। এটাতে প্রায় 30,000-এর মতো শব্দ আছে। উচ্চারণ রীতিটা আসলে কি? উচ্চারণ রীতিটা হচ্ছে প্রতিটা শব্দের যথার্থ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র আমরা প্রণয়ন করেছি বা ভাষাবিজ্ঞানীরা প্রণয়ন করেছেন। এই প্রণীত যে নিয়মগুলো, শব্দের উচ্চারণের এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে আমরা বলছি উচ্চারণ রীতি। এখন এই উচ্চারণ রীতির নিয়মগুলো আসলে কি? আমাদের উচ্চারণ রীতি পড়ার আগে আমি আরো কিছু কথা বলে নিই। আমরা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ কাকে বলি? স্বরবর্ণ আমরা তাকেই বলি যেটা উচ্চারণ করতে গিয়ে আমাদের বাকযন্ত্রে কোথাও মানে বাধা পায় না। এবং ছোটবেলায় আমরা একটা সহজ সংজ্ঞা শিখেছি স্বরবর্ণের, সেটা হচ্ছে স্বরধ্বনি তাকেই বলে যার উচ্চারণের সময় অন্য কারোর সাহায্য লাগে না। এটা হচ্ছে সহজ মানে সংজ্ঞা, আমরা ছোটবেলায় এগুলো শিখেছি, কিন্তু বড় হয়ে শিখেছি যখন যে বাকযন্ত্রের কোথাও যে ধ্বনি বাধা না পেয়ে উচ্চারিত হয় সেটাকেই স্বরবর্ণ বা স্বরধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ ছোটবেলায় পড়েছি, যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গিয়ে অন্য কারো সাহায্য লাগে বা সে অন্য কারো সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ বলি। আর বড় হয়ে, মানে আমরা যখন একটু বড় ক্লাসে উঠে যাই 6, 7, তখন আমরা পড়ছি যে ব্যঞ্জন বর্ণ বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাধা পেয়ে উচ্চারিত হয়। এখন এই কথাগুলো কেন বললাম? ক,
ব্যঞ্জনবর্ণ। এটা উচ্চারণ করতে গিয়ে আমরা সব সময়ই স্বরধ্বনির সাহায্য নিচ্ছি। প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করার সময় আমরা একটা স্বরবর্ণের সাহায্য নিই। এখানে হয়তো ক এর সাহায্য নিয়েছি, কিন্তু যখন লিখছি কি তখন সাহায্য নিচ্ছি হ্রস্ব ই, যখন লিখছি কু তখন সাহায্য নিচ্ছি হ্রস্ব উর। এরকম ভাবে আমরা সাহায্য নিয়ে উচ্চারণ করি। ব্যঞ্জনবর্ণ কখনো স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। পরবর্তীতে হচ্ছে আমরা বাংলা ভাষায় এই যে বললাম আমরা লিখি একটা, উচ্চারণ করি আরেকটা। বাংলা ভাষায় এই যে দীর্ঘ ইটা, দীর্ঘ ইর কোনো উচ্চারণ নাই। আমরা দীর্ঘ ই যে বানানগুলোতে আছে, বাড়ি বানানে আগে দীর্ঘ ই ছিল, এরকম ছিল, না আমরা কিন্তু তখন উচ্চারণটা এইভাবে করতাম না, বাড়ি দীর্ঘ করে উচ্চারণ করতাম না। আমরা হ্রস্ব ইকার দিয়ে যেভাবে উচ্চারণ করি বাড়ি, এটাও ঠিক সেইভাবেই উচ্চারণ করি। বাংলা ভাষায় দীর্ঘ ইর কোনো উচ্চারণ নাই, হ্রস্ব ই। দীর্ঘরও কোনো উচ্চারণ নাই, হ্রস্ব হয়ে যায়। অন্তস্থ জ, এটারও কোনো উচ্চারণ আসলে আমরা করি না। এইটার ধ্বনিটা উচ্চারিত হওয়ার কথা এখান থেকে, কিন্তু আমরা যেটা উচ্চারণ করি সেটা পুরোপুরি বর্গীয় জ। এটার কোনো উচ্চারণ আমরা করি না, কিন্তু আমরা লিখছি বানানে। যেমন আজান বানানে আমরা অন্তস্থ জ লিখছি, কিন্তু উচ্চারণ করছি বর্গীয় জ। এরকম মূর্ধন্যর কোনো উচ্চারণ আমাদের বাংলা ভাষায় মানে আমরা করি না। আছে, বানানে আছে, যেমন ঋণ, কিন্তু উচ্চারণ করছি ঋণ। দন্তন্য, আমরা কখনো এটা মূর্ধন্য যেখান থেকে উচ্চারণ হওয়ার কথা মূর্ধা থেকে, সেখানে আমরা জিহ্বার ডগা নিই না এবং উচ্চারণ করতেও পারি না। এই কারণে এটার উচ্চারণ হয়ে যাচ্ছে দন্তন্য। দন্তস্ব এবং তালব্যস্বর বেলায় একটু সমস্যা আছে। দন্তস্বর উচ্চারণটা মূলত এস এর মতো। এস, লক্ষ্য করে দেখো এস, এই এসটা উচ্চারণ করার সময় একটা সাউন্ড হয় এস। ওইটা যেটা যেভাবে মানে এস যেভাবে উচ্চারণ করি, এইটা যদি উচ্চারণটা বের হয় কোনো শব্দে, তখন সেটা আমরা দন্তস্ব লিখব। ধরো আমি লিখলাম সালাম, এখানে কিন্তু আমি দন্তস্ব এর মতোই উচ্চারণ করছি, সালাম, এস সালাম। ঠিক আছে, এখানে দন্তস্ব যেভাবে উচ্চারিত হচ্ছে এস এভাবে উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন আমরা লিখছি সবাই, লক্ষ্য করো সবাই, এখন কিন্তু বলছি না সবাই, বলছি সবাই। তার মানে কি দন্তস্বটা এখানে পুরোপুরি তালব্যস্ব হয়ে যাচ্ছে, মানে এস এইচ এর মতো উচ্চারিত হচ্ছে। যখনই এস এইচ এর মতো উচ্চারিত হবে তখন এটা হয়ে যাবে তালব্যস্ব। আর যখন আমরা এস এর মতো উচ্চারণ করব তখন সেটা সালামটা সালামেই থাকবে, মানে দন্তস্বটা দন্তস্বই থাকবে। হ্যাঁ, তালব্যস্বও কিন্তু দন্তস্বর মতো উচ্চারিত হয়। যেমন ধরেন শ্রদ্ধা, লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু বলছি না শ্রদ্ধা, আমরা বলছি শ্রদ্ধা, শ্র। এখানে কিন্তু এই তালব্যস্বটার উচ্চারণ এস এর মতো হচ্ছে। এই কারণে আমরা বানানে উচ্চারণে গিয়ে এইভাবে লিখি শ্রদ্ধা। ঠিক আছে, এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয়, প্রথমে একটু বলে দিলাম, কিন্তু উচ্চারণ নিয়ম পড়ার সময় আমরা আবার এগুলো পড়ব। আমরা আজকে আদ্যয়ের নিয়ম শুরু করব। আদ্যয়ের নিয়ম হচ্ছে বর্ণের প্রথম, শব্দের প্রথম যে স্বর ও থাকে সেটা আমরা কিভাবে উচ্চারণ করব। অ এর 2 রকম উচ্চারণ, বিবৃত, সংবৃত। বিবৃত মানে খোলা, সংবৃত মানে গোলাকার বা গোল, যেটাই বলো না। এখন যখন স্বর অ এর মতো উচ্চারিত হচ্ছে তখন সেটা বিবৃত, মানে মুখটা খোলা থাকে, অ স্বর অ। আর যখন বলছি ও, স্বর অ এর উচ্চারণ যখন ও এইরকম হয়ে যাবে, এটাকে বলছি আমরা সংবৃত। ও উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখটা মানে ঠোঁটটা গোলাকার হয়ে যাচ্ছে বিধায় এটাকে আমরা সংবৃত উচ্চারণ বলি। আর অ উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখটা খোলা থাকে বিধায় আমরা এটাকে বিবৃত উচ্চারণ বলি। এই হচ্ছে দুটা উচ্চারণ। স্বর অ এর কয়টা উচ্চারণ? 2টা উচ্চারণ, বিবৃত এবং সংবৃত। বিবৃত মানে খোলা, সংবৃত মানে গোলাকার। খোলা কি খোলা থাকবে? ঠোঁটটা খোলা থাকবে তোমার অ। আর যখন ও বলবে তখন ঠোঁটটা গোলাকার থাকবে, সেই অর্থে এটা সংবৃত। তো অ এর এরকম 8টা নিয়ম আছে আদ্য এর।
মধ্য এর আছে, অন্ত এর আছে। আমরা আদ্য দিয়ে শুরু করব, তারপরে অন্যগুলোতে যাব। আদ্য। পুরো নিয়ম তো ব্ল্যাকবোর্ডে লেখা সম্ভব নয়, তারপরও আমি যতটুকু পারি বুঝিয়ে দিব। এবং তোমরা তোমাদের হাতের কাছে যে বইটা আছে, তোমাদের গ্রামার বই, সেটা নিয়ে বসবে, তাহলে সুবিধা হবে। 1 নম্বর নিয়ম, আমি যেটা থেকে পড়াই সেটা বাংলা উচ্চারণ অভিধান, যেটার কথা একটু আগে বললাম, নরেন বিশ্বাসের বই, ওইটা ফলো করে আমি পড়াই। তোমাদের গাইড বইয়ে বা গ্রামার বইয়ে ভাষা শিক্ষা, ভাষা রীতি বা যার কাছে যা আছে সেটা নিয়েই বসবে। নরেন বিশ্বাসের আমাদের উচ্চারণ অভিধানে সংক্ষিপ্ত আকারে এইভাবে লেখা আছে। নিয়মটা হচ্ছে এরকম, শব্দের আদিতে যদি অ থাকে সেটা স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত। আমি একটু আগে বলেছি ব্যঞ্জন বর্ণ কখনো স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তার মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথেই একটা করে স্বর ও আছে, যদি অন্য কোনো কার চিহ্ন না থাকে। তো নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি স্বর অ থাকে সেটা স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, যেভাবেই থাকুক না কেন। এর পরের বর্ণে যদি রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ। এখন দীর্ঘইয়ের উচ্চারণ আমরা শুধু মানে রস্বই করছি, এই কারণে শুধু রস্বই লিখেছি এখানে। রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ এগুলো যদি থাকে তাহলে এই স্বর অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে বা সংবৃত হয়ে যাবে। যেমন ধরেন আমি লিখলাম ওলি, আমি সহজ বানান লিখছি তোমাদের জন্য, ওলি। দেখো স্বর ও পেয়েছো, এরপরে কি রস্বই আছে, বানানটা হয়ে যাবে এরকম উচ্চারণটা, ঠিক আছে। ধরো আমি বললাম বধূ, লক্ষ্য করো কি বলছো, বধূ, ব, বয়ের সাথে একটা অ আছে এখানে। আমরা যদি এই শব্দটাকে ভাঙি ব্যাপারটা হবে এরকম, এই যে দেখো বয়ের সাথে একটা ও আছে, এই অ এর পরে আমরা দীর্ঘ পেয়েছি, এই কারণে এটা হয়ে যাবে সংবৃত উচ্চারণ। দীর্ঘর কোনো উচ্চারণ বাংলা ভাষায় নাই, হয়ে যাবে এটা হ্রস্ব উকার। আমি নিয়মটা আবার বলছি, শব্দের প্রথমে যদি স্বর ও থাকে স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, এরপরে যদি রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ থাকে, তাহলে সেই স্বর অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে বা সংবৃত রূপে উচ্চারিত হবে। যেমন ধরেন আমি বললাম অভিধান, অভিধান, স্বর ও পেয়েছি, রস্বইকার আছে, উচ্চারণটা হয়ে যাবে এরকম অভিধান। লক্ষ্য করো নয়ের সাথে কিন্তু কোনো অ উচ্চারণ করছি না, অভিধান, ধান। যদি বলতাম অভিধানও তাহলে নয়ের সাথে একটা ও চলে আসতো, কিন্তু যেহেতু আমরা উচ্চারণ করছি না কোনো স্বরধ্বনি, এই কারণে এখানে একটা হর্ষ চিহ্ন হবে। এবং এটা যদি শব্দের মাঝে থাকে এরকম কোনো, তাহলেও এটা হর্ষ চিহ্ন হবে। যখনই ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হবে তখনই এরকম হর্ষ চিহ্ন দিতে হবে, যদি না দাও তাহলে শব্দটা কাটা যাবে। আচ্ছা, ধরো আমি আরেকটা লিখি মনীষা, একটা ব্যঞ্জন বর্ণ দিয়ে লিখি। লক্ষ্য করে দেখো মনীষা, ময়ের সাথে একটা অ পেয়েছি, তারপর কি দীর্ঘই আছে, পেলাম ওকার হয়ে যাবে। দীর্ঘইর কোনো উচ্চারণ বাংলা ভাষায় নাই, আমরা করি না, সেই দীর্ঘইটা হয়ে যাবে হ্রস্বইকার। এবং মূর্ধন্যস্বর উচ্চারণও আমরা করি না, আমরা মূর্ধন্যস্বটাকে 99% ক্ষেত্রে তালব্যস্যর মতো উচ্চারণ করি, এটা হয়ে যাবে তালব্যস্য আকার। বুঝতে পেরেছো? আমি নিয়মটা আবার বলছি, শব্দের প্রথমে যদি স্বর ও থাকে স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, যেভাবেই থাকুক না কেন, এরপর যদি রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ থাকে, তাহলে সেই স্বর অ সংবৃত রূপে উচ্চারিত হবে বা ও এর মতো উচ্চারিত হবে। মুছে ফেললাম। 2 নাম্বার নিয়মে যাও। 2 নাম্বার নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি অ থাকে এরপর যদি জফলা থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ সংবৃত রূপে উচ্চারিত হবে। ধরো আমাদের ফার্স্ট পেপারে পাঠ্য বইয়ে আছে গদ্য।
গদ্য, লক্ষ্য করে দেখো, গদ্য, গয়ের সাথে একটা ও পেয়েছি। এরপরে কি জফলা আছে, এখন এই ওটা ও রূপে উচ্চারিত হবে, মানে সংবৃত হয়ে যাবে। লেখো গো। এখন তুমি উচ্চারণটা কানে শোনো, কি উচ্চারণ করছো? গদ্য, গদ্য, দ দুইবার উচ্চারণ করছো এবং মাঝের যে দটা আছে এইটাতে কিন্তু কোন রকম মানে স্বরধ্বনি সাহায্য নাই। গদ্য, আমরা গো দ দ এইভাবে উচ্চারণ করছি না, যেহেতু নাই স্বরধ্বনি সেহেতু এখানে একটা হস চিহ্ন হবে। আরেকটা উদাহরণ দেখো, সন্ধ্যা। দেখো দন্তস্বরের সাথে একটা ও আছে, সন্ধ্যা, স, ও পেয়েছি। তারপরে জফলা আছে, এটা হয়ে যাবে এরকম। এখন আমরা কিন্তু সন্ধ্যা বলছি না, কি বলছি? সন্ধ্যা, একেবারেই তালব্যস্য মতো, মানে এস এইচ এর মতো উচ্চারণ করছি, তাহলে হয়ে যাবে তালব্যস্য, সন্ধ্যা। লক্ষ্য করে দেখো, সন, এখানে কিন্তু নয়ের সাথে কোনো স্বরধ্বনি নাই, এই কারণে হস চিহ্ন দিয়েছি, সন্ধ্যা। আচ্ছা, এখন এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি এই পাশে লিখে দিই। এতক্ষণ তো পড়লাম যে স্বর অ যদি থাকে স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, এরপরে যদি হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ থাকে তাহলে সেই স্বর অ সংবৃত রূপে উচ্চারিত হবে। আর 2 নম্বর নিয়মটা বললাম, স্বর অ যদি থাকে এরপরে যদি জফলা থাকে তাহলে সেই স্বর ও সংবৃত রূপে উচ্চারিত হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। এই অ যদি, এই অ যদি না বোধক অর্থে ব্যবহৃত হয়, না বোধক মানে এই অ কথাটাতে না বোঝাবে, তাহলে এই স্বর ও এর কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন আমি বললাম বন্ধা, আমি সন্ধ্যার সাথে মিল রেখেই লিখছি, বন্ধা। এখন লক্ষ্য করে দেখেন, বন্ধা মানে যে নারীর সন্তান হয় না, তো এই যে না কথাটা চলে আসছে, এই কারণে এই যে বয়ের সাথে ও আছে, এই ওটা ও হবে না। এই ও এর পরেও কিন্তু জফলা আছে, এই ও এর পরেও জফলা আছে, এখানে ওকার হয়েছে মানে সংবৃত হয়েছে, কিন্তু এখানে হবে না, শুধুমাত্র অ কথাটা না বোধক অর্থে ব্যবহারের কারণে। তো উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণটা হবে বন্ধা, এরকম হবে। যেমন ধরেন আমি লিখলাম অনিয়ম। লক্ষ্য করে দেখেন, আমরা 1 নম্বর নিয়মে পড়ে আসছি, শব্দের প্রথমে যদি স্বর ও থাকে স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, এরপরে যদি হ্রস্বই থাকে তাহলে সেই স্বর ও সংবৃত রূপে উচ্চারিত হবে। কিন্তু এখানে কিন্তু এটা হবে না, কারণ অনিয়ম মানে কি? যে যেখানে নিয়ম নাই বা যেখানে নিয়ম মানে না, যেখানে নিয়ম মানা হয় না, তার মানে এখানে না বোধক কথাটা আসছে, এই কারণে এটার উচ্চারণ হবে এরকম, অনিয়ম। এখানে স্বর অস্বর ওই থাকবে, এটার আর কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, ও যদি ও কথাটা যদি না বোধক অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই স্বর অ এর উপরে কোনো নিয়ম খাটবে না বা এখানে ফলবে না। আর যদি স্বর অ নর্মালি থাকে, ঠিকঠাক থাকে, না বোধক অর্থে ব্যবহৃত না হয়, তাহলে সেই স্বর অ পরিবর্তিত হয়ে ও রূপে উচ্চারিত হবে। আমি আবার 2 নম্বর নিয়মটা বলছি, শব্দের প্রথমে যদি স্বর অ থাকে এরপরে যদি জফলা থাকে তাহলে সেই স্বর অ সংবৃত রূপে উচ্চারিত হবে বা ও এর মতো উচ্চারিত হবে। আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, পদ্ম, পয়ের সাথে ও আছে, প, এরপর আমরা যেহেতু জফলা পেয়েছি স্বর অটা ও হয়ে যাবে, পদ্ম। লক্ষ্য করে দেখেন এখানে এই দয়ের সাথে কোনো রকম কোনো স্বরধ্বনি নাই, এই কারণে এই দয়ের নিচে একটা হস চিহ্ন হবে। যেমন ধরেন আমরা বললাম বন্য, একেবারেই একই রকম উচ্চারণ, বন্য। বুঝতে পেরেছেন? শব্দের প্রথমে যদি স্বর অ থাকে স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, এরপর যদি জফলা থাকে তাহলে সেই স্বর ও সংবৃত রূপে উচ্চারিত হবে বা ও এর মতো উচ্চারিত হবে। এগুলো হচ্ছে এর উদাহরণ। আমরা 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়মটা হচ্ছে, শব্দের প্রথমে যদি স্বর ও থাকে এরপর যদি ক্ষীয় অথবা গে থাকে তাহলে এই স্বর অ এর উচ্চারণ সংবৃত রূপে উচ্চারিত হবে বা ও রূপে উচ্চারিত হবে। কিরকম? এখন এই ক্ষীয়র বেলা একটা কথা বলি, ক্ষীয় এবং গে। ক্ষীয়,
এটা যদি শব্দের প্রথমে থাকে, লিখে দিচ্ছি আমি এখানে, শব্দের প্রথমে যদি এটা থাকে তাহলে এর উচ্চারণ হয়ে যাবে শুধুমাত্র খ। আর যদি মাঝে বা শেষে থাকে, শেষে বা মাঝে যদি থাকে তাহলে হয়ে যাবে ক খ। শব্দের প্রথমে যদি থাকে তাহলে ক্ষীয় থাকলে এটা হয়ে যাবে খ। আর শব্দের মাঝে বা শেষে যদি থাকে ক্ষীয় তাহলে এর উচ্চারণ হয়ে যাবে ক খ এর মতো, যেভাবে লেখা আছে। এটার ক্ষেত্রে যদি প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ হবে এরকম। আর যদি মাঝে বা শেষে থাকে, এটা হচ্ছে প্রথমে আর এটা হচ্ছে মাঝে বা শেষে, তাহলে গ গ একটা চন্দ্রবিন্দু হবে। ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে তাহলে খ এর মতো উচ্চারিত হবে, আর যদি মাঝে বা শেষে থাকে তাহলে ক খ এর মতো উচ্চারিত হবে। আর গে যদি শব্দের প্রথমে থাকে তাহলে গ জফলা চন্দ্রবিন্দু উচ্চারিত হবে, আর মাঝে বা শেষে যদি থাকে তাহলে গ গ জফলা চন্দ্রবিন্দু রূপে উচ্চারিত হবে। তার নিয়মটা আমি আবার বলছি, শব্দের প্রথমে যদি স্বর অ থাকে, তারপরে যদি ক্ষীয় অথবা গে থাকে, তাহলে সেই স্বর অ এর উচ্চারণ সংবৃত রূপে উচ্চারিত হবে। উদাহরণ লিখি। অক্ষ, অক্ষরেখা আমরা বলি। শব্দের প্রথমে অ পেয়েছি, তারপরে ক্ষীয় আছে, তাহলে এই অ এর উচ্চারণ সংবৃত রূপে উচ্চারিত হবে। লিখো ও। এখন এটা মাঝে বা শেষে আছে, আমরা শেষে পেয়েছি এখানে, তাহলে হয়ে যাবে ক এবং খ। যেহেতু এখানে ক এর সাথে কোনো রকম স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না, এই কারণে এখানে হর্ষ চিহ্ন হবে। অক্ষ, যদি বলি দক্ষ, দক্ষ, এটা তো শেষে, একটা মাঝে উদাহরণ দিই। অক্ষাংশ, লিখো অক্ষাংশ। শব্দের প্রথমে ও পেয়েছি, তারপরে ক্ষীয় পেয়েছি, এই কারণে শব্দের প্রথম স্বর অ ও হয়ে গেছে এবং ক্ষীয়টা ক খ হয়ে গেছে। যেহেতু এখানে কোনো স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে ব্যঞ্জনবর্ণ, এই কারণে এখানে একটা হর্ষ চিহ্ন হয়েছে, অক্ষাংশ। এখন আমরা গে দিয়ে একটা উদাহরণ দিই। যজ্ঞ, লক্ষ্য করে দেখো উচ্চারণ করছি কি যজ্ঞ। এই বর্ণটা এই দুইটা ধ্বনি দ্বারা গঠিত, জ এবং ইয়। এটা কেন লিখলাম পরে বলছি। যজ্ঞ, লক্ষ্য করে দেখো, অন্তস্থ জয়ের কোনো উচ্চারণ আমরা বাংলা ভাষায় করি না, আমি আগেই বলেছি। অন্তস্থ জ মানে যত জায়গায় পাবে সব জায়গায় হয়ে যাবে বর্গীয় জ। লিখলাম বর্গীয় জ। যেহেতু আমি অন্তস্থ জয়ের সাথে অ পেয়েছি, তারপরে গে পেয়েছি, এই কারণে স্বর ওটা সংবৃত রূপে উচ্চারিত হয়েছে, ও হয়ে গেছে। গে আমরা পড়েছি মাঝে বা শেষে যদি থাকে তাহলে ব্যাপারটা এরকম হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই চন্দ্রবিন্দুটা কোত্থেকে আসলো? এখানে তো কোনো চন্দ্রবিন্দু নাই। লক্ষ্য করে দেখো, এই বর্ণটা এই দুইটা ধ্বনি দ্বারা গঠিত। ইয় হচ্ছে নাসিক্য ধ্বনি। আমাদের পাঁচটা আছে, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এগুলোকে আমরা নাসিক্য বর্ণ বলি বা ধ্বনি বলি। এই নাসিক্য বর্ণগুলি যদি এখানে থাকে, কিন্তু আমরা যদি উচ্চারণ না করি, আমরা কিন্তু যজ্ঞ এখানে কিন্তু ইয় উচ্চারণ করছি না, যদি উচ্চারণ না করি তাহলে উচ্চারণে গিয়ে ওই নাকটাকে বা আনুনাসিকতা বা সানুনাসিকতা বোঝানোর জন্য তোমাকে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। না হয়তো নাসিক্য ধ্বনি রাগ করতে পারে, এই কারণে তোমাকে দিতেই হবে। এটা এটা যদি তুমি না দাও তাহলে এটা কেটে দিবে, যে খাতা দেখবে সে কাটা দেবে, কারণ এটা ইম্পর্টেন্ট। এই নাসিক্য বর্ণটা তোমাকে এখানে বোঝাতে হবে। এরকম আরো অনেক উদাহরণ আমরা পাবো। তোমরা শুধু এটা মনে রাখো যে নাসিক্য বর্ণ এই পাঁচটা বর্ণ যদি এখানে থাকে মানে বানানে থাকে, আর আমরা যদি মুখে উচ্চারণ না করি, তাহলে সেইটা বোঝানোর জন্য মানে আনুনাসিকতাটা বোঝানোর জন্য আমরা উচ্চারণে গিয়ে একটা চন্দ্রবিন্দু দিব। আচ্ছা, আমি নিয়মটা আবার বলছি। শব্দের প্রথমে যদি স্বর ও থাকে, এরপর যদি ক্ষীয় অথবা গে থাকে, তাহলে সেই স্বর অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে বা সংবৃত রূপে উচ্চারিত হবে।
যেমন আমরা আগে অক্ষ লিখেছি, অক্ষাংশ লিখেছি, দক্ষ লিখেছি, এখন যজ্ঞ লিখলাম। যজ্ঞের অন্তস্থ জয়ের উচ্চারণ আমরা আগেই বলেছি নাই, সেই কারণে বর্গীয় জ হয়ে গেছে, গ গ ওকার এবং চন্দ্রবিন্দুটা হয়েছে। আচ্ছা, আমরা আজকের মতো আরেকটা লাস্ট নিয়ম পড়ে ক্লাসটা শেষ করব। 4 নাম্বার নিয়ম, এটা একেবারেই সহজ। শব্দের প্রথমে যদি স্বর ও থাকে, এরপর যদি রিকার থাকে, তাহলে এই স্বর ওটা ও এর মতো উচ্চারিত হবে। দেখো আমরা 4টা নিয়মে কিন্তু সেম পড়েছি, যে শব্দের প্রথমে যদি স্বর ও থাকে, তারপর যদি হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব দীর্ঘ থাকে, তাহলে স্বর অ এর উচ্চারণ ও এর মতো হবে। তারপরে পড়েছি শব্দের প্রথমে যদি ও থাকে, তারপরে যদি জফলা থাকে, তাহলে স্বর অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। 3 নাম্বার নিয়মে পড়লাম শব্দের প্রথমে যদি ও থাকে, তারপরে যদি ক্ষীয় অথবা গে থাকে, তাহলে সেই স্বর অ এর উচ্চারণ ও এর মতো হবে। 4 নাম্বার নিয়মে এসে পড়ছি শব্দের প্রথমে যদি স্বর ও থাকে, তারপরে যদি রিকার থাকে, তাহলে সেই স্বর অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। উদাহরণ দেখো, যকৃৎ, অন্তস্থ জ এর সাথে ও আছে, অবশ্যই আছে, উচ্চারণ করছি যকৃৎ, জ ও পেয়েছি, ও এর পর একটা রিকার পেয়েছি, অবশ্যই এটা সংবৃত রূপে উচ্চারিত হবে। যেহেতু অন্তস্থ জ এর উচ্চারণ নাই, সেটা বর্গীয় জ হয়ে যায়, এই কারণে এখানে বর্গীয় জ। লক্ষ্য করে দেখো, যকৃৎ। এখন রিকারের কিন্তু কখনো দ্বিত্ব হয় না, আমরা দ্বিত্ব উচ্চারণ করি, যেমন আবৃত্তি। আবৃত্তিটাকে আমরা অনেকেই বলি আবৃত্তি, ভুল উচ্চারণ, মূলত এটা আবৃত্তি, আমরা উচ্চারণ করতে পারি না। শুধু রিকারের কখনো মানে রিকারের বর্ণটার কখনো দ্বিত্ব উচ্চারণ হয় না, উচ্চারণটা হবে যকৃৎ, কখনো হবে না যকৃৎ, এরকম নয়, যকৃৎ। শুধু একটা বানানে, রিকারযুক্ত একটা বানানে এটা দ্বিত্ব ভাষা বিজ্ঞানীরা অনুমতি দিয়েছে দ্বিত্ব উচ্চারণ করা, সেটা হচ্ছে মসৃণ। লক্ষ্য করে দেখো, ময়ের সাথে ও আছে, এরপরে কি রিকার আছে, অবশ্যই ময়ের সাথে ওকার হয়ে যাবে, মানে ওটা ও রূপে উচ্চারিত হবে, মসৃণ। মূর্ধন্য এর কোনো উচ্চারণ আমরা করি না, সেই কারণে মূর্ধন্যটা দন্ত ন হয়ে গেছে। আর লক্ষ্য করে উচ্চারণটা মসৃণ, মসৃণ, আমরা কিন্তু বলছি না মসৃণ, এস এর মতো উচ্চারণ করছি না, পুরোপুরি উচ্চারণটা করছি এস এর মতো, মসৃণ। যেহেতু এসটা অনেকটা ঘৃষ্ট ধ্বনি, মানে ঘষে ঘষে উচ্চারিত হয়, এই কারণে দন্তস্বটা এখানে দ্বিত্ব উচ্চারিত হচ্ছে। এটা দুইভাবে ঠিক, এইভাবে যদি তুমি লেখো তাহলেও ঠিক, এইভাবে লিখলেও ঠিক, এইভাবে লিখলেও ঠিক, দুইটা বানানই ভাষাবিজ্ঞানীরা এখানে ঠিক দিয়েছে। কিন্তু অন্য কোনো রিকার কখনো দ্বিত্ব হবে না, এটা মনে রাখবে। এবং আবৃত্তি বানানটাও খেয়াল রাখবে, এটা আবৃত্তি নয়, আবৃত্তি। আমি আবার নিয়মটা বলছি, শব্দের প্রথমে যদি স্বর ও থাকে, স্বাধীন বা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত যেভাবেই থাকুক না কেন, এরপর যদি রিকার থাকে, এই যে রিকার, তাহলে সেই স্বর অ ও রূপে উচ্চারিত হবে বা সংবৃত রূপে উচ্চারিত হবে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে অ এর সংবৃত উচ্চারণগুলো লিখো, তখন ছাত্রছাত্রীর উপরে সংবৃত উচ্চারণ এটা আবার কি? সংবৃত মানেই হচ্ছে ও, আদ্য এর উচ্চারণ পড়ে যায়, পরে আর সংবৃত বোঝে না, তো এটা মনে রাখবে, এটাই হচ্ছে সংবৃত উচ্চারণ। আচ্ছা, এই যে ও পেয়েছি, রিকার পেয়েছি, এই কারণে এটা সংবৃত রূপে উচ্চারিত হয়েছে, যকৃৎ। তারপরে মসৃণ, ময়ের সাথে ওকার হয়েছে, রিকারের কারণে এটা দন্তস্বটা আমরা দ্বিত্ব উচ্চারণ করেছি, এই কারণে এখানে দন্তস্বয়ের নিচেটা হস চিহ্ন দিয়েছি, কারণ মসৃণ, মস, এখানে কিন্তু দন্তস্বয়ের সাথে কোনো রকম স্বরধ্বনি উচ্চারণ করছি না, এই কারণে এখানে একটা হস চিহ্ন দিয়েছি। পরে দন্ত নয়ের সাথেও কোনো স্বরধ্বনি নয়, এই কারণে একটা হস চিহ্ন দিয়েছি। নিচে আরেকটা বানান দিয়ে দিয়েছি মসৃণ, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা এই 4টা নিয়ম খুব ভালো করে পড়বে এবং বইয়ে যে শব্দগুলো এই রিলেটেড, যে এই 4টা নিয়মের রিলেটেড যে শব্দগুলো দেয়া আছে, সেই শব্দগুলো তোমরা একটু করার চেষ্টা করবে। যদি কোনোটা না করতে পারো তাহলে আমাকে জানাবে। আজকের মতো এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।